কি ম্যানেজার বাবু, আজ বাড়ি যাবেন না? সবাই তো চলে গেছে। না, আমার এখনো কাজ শেষ হয়নি অখিল বাবু। আচ্ছা, আমি তাহলে চললুম, অনেক রাত হয়েছে, বউ বাড়িতে চিন্তা করছে। সত্যি এ মাসে চাকরির চাপ আর পোষাচ্ছে না। গত 3 দিন শরীর খারাপের জন্য অফিসে আসতে পারিনি। আজকে তাই সব ফাইল আমার টেবিলে জমা পড়েছে। বিশু সেদিন ঠিকই বলেছিল। হ্যাঁ রে, শরীর খারাপের আর সময় পেলি না। এদিকে ইয়ার এন্ডিং এর চাপ, অনেক ফাইল জমে যাবে এবার তোর। জানি ভাই, সবই বুঝি, কিন্তু দেখছিস তো অবস্থা। তুই পারলে এবারটা উতরে দিস। এবারে আর সে উপায় নেই রে। বস আমাকে একটা কাজ দিয়ে বাইরে পাঠাচ্ছে 7 দিনের জন্য। এ কাজেই এবারে আর ইচ্ছে থাকলেও সে উপায় নেই যে তোর কাজটা আমি করে দেব। এ কি বলছিস? এ তো মাটি করেছে তাহলে। হ্যাঁ, অফিসের সবাই অনেকক্ষণ হলো চলে গেছে। বাড়ি থেকেও মেসেজ এলো, কিন্তু উপায় কি? আমার তো সে সুযোগ নেই যে মেসেজের উত্তর দেব। কাজগুলো আমায় শেষ করতেই হবে, তাতে যত রাত হয় হোক। সব কিছু যখন শেষ হলো তখন ঘড়িতে রাত 11টা। দরজায় তালা চাবি লাগিয়ে দারোয়ানকে ডাক দিলাম। শুক্লাল, এই শুক্লাল। দেহাতি শুক্লাল দৌড়ে এলো। আপনার কাজ শেষ হয়ে গেল অরণ্যবাবু, কিন্তু এখন আপনি যাবেন কি করে? বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে। তাই নাকি? দৌড়ে বাইরে এলাম। বাইরে এসে দেখলাম তাই তো, কাজের চাপে খেয়ালই করিনি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই অবস্থায় এক পাও এগোনো সম্ভব নয়। সঙ্গে ছাতা বা রেনকোট কিচ্ছু নেই। যদিও এই অসময়ে বৃষ্টি আসবে কেই বা জানতো। এদিকে রাস্তায় 1 হাঁটু করে জল জমেছে। আমার এই অবস্থায় দেখে অফিসের পাশের দোকানের ছেলেটা ডাকলো। অরণ্যদা, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, বৃষ্টিটা একটু ধরুক তারপর যেও। বলছিস? আচ্ছা বেশ, তা তুই সাটা নামাবি কখন? বেলা হয়েছে তো অনেক। আমার যেতে যেতে আরো 1 ঘন্টা গো। এত রাত অবধি কি কাজ করছিস? বাড়ি যাবি কখন? আর বলো না অরণ্যদা, একদম পাগল হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে বৃষ্টিটা একটু ধরে এলো। কলকাতার রাস্তায় জল কিছুটা নেমেছে। আর অপেক্ষা নয়, হাঁটা দিলাম। এত রাতে ফেরার জন্য কিছু পাওয়া যাবে কিনা সন্দেহ। নিস্তব্ধ শীতল শহরে আমি একাই যেন জীবন্ত প্রাণ ছুটে চলেছি। বেশ কিছুটা এগিয়েছি, এমন সময় পিছন থেকে টুংটুং শব্দ কানে এলো। আমি পিছনে তাকাতেই চমকে উঠলাম। আরে, এ তো মেঘনা চাইতেই জল। একটা ট্রাম, কিন্তু কোথায় যাবে সেটা তো বুঝতে পারলাম না। অবশ্য এদিকে যাচ্ছে মানে আমার স্টপেজ ধরেই যাবে, একটাই তো রুট এদিকে। ট্রাম থামলো না, যদিও ট্রামের গতি খুব বেশি ছিল না, তাই চলন্ত ট্রামে উঠে পড়লাম। উঠে দেখলাম গোটা কামরাটাই খালি, এমনকি কন্ডাক্টরও নেই। আমি উঠেছিলাম পিছনের কামরায়। অবশ্য এত রাতেও যে কলকাতায় ট্রাম চলে জানাই ছিল না। সামনের কামরায় কেউ আছে কি নেই তা বোঝার উপায় নেই। রাস্তায় আজ সেরকম আলোও নেই। ভাবলাম একবার ড্রাইভারকে ডাকি। তারপর ভাবলাম থাক, দরকার কি, এমনিতেই আমার স্টপ আসতে প্রায় আরও ঘন্টাখানেক। ঠিক সময় না থামলেও এমনি নেমে যেতে পারবো। কাজেই চুপচাপ একেবারে পিছনের জানলার ধারে সিটে গিয়ে বসে পড়লাম। এত রাতে এক অন্য রকমের অনুভূতি। গাড়ি ঘোড়ার কান ফাটানো কোলাহল নেই, হাজার মানুষের চিৎকার চেঁচামেচি নেই, এমনকি ট্রাফিক সিগন্যালে একটা পুলিশও নেই। আরে, একদম ভুলে গেছি, কাল তো এত কাজের চাপ যাচ্ছে না। মনোরম হাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। ঘুম ভাঙার পর দেখলাম ট্রাম তখনও চলেছে তার আপন গতিতে। রাত অনেক হয়েছে বলে মনে হলো। তখনই কামরায় কন্ডাক্টর লোকটাকে দেখতে পেলাম। দাদা, টিকিটটা কাটবো, এদিকে আসুন। কোথায় যাবেন? বিবাদীবাগ। না দাদা, এই ট্রাম বিবাদীবাগ যায় না। যায় না মানে? তাহলে কোথায় যাবে? এই ট্রামের একটা স্টপেজ, কালান্তর। কালান্তর? না না না, আমি তাহলে নেমে পড়ছি। ট্রামটা দয়া করে থামাতে বলুন। না মশাই, এই ট্রাম আর কোথাও দাঁড়াবে না, একদম সেই স্টপেজ ছাড়া। মজা হচ্ছে নাকি? দাঁড়ান, এক্ষুনি 100 ডায়াল করে সব পুলিশকে জানাচ্ছি। যাকে খুশি গিয়ে বলুন, পুলিশ আমাদের দেখাবেন না। মোবাইলটা বের করতে গিয়ে দেখি বন্ধ। কে জানে কত দূরে এসেছি। একবার চেষ্টা করলাম বাইরেটা দেখার,
কিন্তু অন্ধকারে কিচ্ছু ঠাউর করতে পারলাম না। সব কিছুই যেন কেমন অচেনা মনে হলো। কি হলো, ফোন করলেন না? শুনুন, নেহাত ফোনটা বন্ধ, তাই নইলে দেখিয়ে দিতাম আপনাদের মজা। জানেন না তুমি কার ছেলে। ফোন চলবে কি করে? এখানে তো সময় থমকে যায়। আবার বাজে বকছেন? সময় থমকে যায়? দাঁড়ান, একবার আমায় ট্রাম থেকে নামতে দিন। আপনার আর ওই আপনার ড্রাইভারের কেরিয়ার কিভাবে থমকে দিতে হয় আমিও দেখে নেব। বোকামো করো না, চুপচাপ সিটে গিয়ে বসো। আমি তড়ি ঘড়ি দরজার দিকে ছুটলাম, কিন্তু সেদিকে যাওয়ার সময় হঠাৎ ট্রামের মধ্যে এক তীব্র ঝাঁকুনি অনুভব করলাম। আমি অনুভব করলাম ট্রামের গতিবেগ অস্বাভাবিক হারে বেড়ে গেছে, আর জমিতে চলার ঘর ঘর শব্দ, ট্রামের আওয়াজ আর শোনা গেল না। মনে হলো ট্রাম যেন শূন্যে ভেসে চলেছে। আমি কোনো কথা বলতে পারলাম না, চুপ করে সিটে গিয়ে বসলাম। দেখলাম অন্ধকারে অজস্র মেঘরাশি পেরিয়ে ট্রাম চলেছে কোন সুদূরে। এখন আমি ওই ট্রামে বশীভূত হয়েছি। পাথরের মতো স্তব্ধ হয়ে গেছে আমার সারা শরীর, নড়বার শক্তি পর্যন্ত নেই আমার। এটা কোথায়? কিছুই তো চেনা মনে হচ্ছে না। ওই ট্রামে করে বাড়ি ফিরছিলাম, তারপর কি হয়েছিল আমার? আমি কি তাহলে ওই নারকীয় ট্রামেই মারা পড়েছি? কিন্তু আমার তো সব মনে আছে, অফিসের কথা, বাড়ির কথা। তাহলে হঠাৎ কানে কারোর কথা ভেসে এলো। আমি দেরি করলাম না, শব্দ শুনে ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে একটা জানলার ফাঁক দিয়ে দেখতে পেলাম কতগুলো লোক বসে কি সব আলোচনা করছে। বচা, এবার সাবধানে কাজ করবি, আর কমাস পরেই ভোট। এ সময় সাবধানে কাজ করতে হবে, নইলে সব খতম। আচ্ছা বদ্দা, এই যে শুনছেন, আমার একটা কথা বলতে পারেন? এটা কোন জায়গা বলুন না। লোকগুলো যেন আমার কোনো কথাই কানে নিল না, নিজেদের কথা বলে চলল। লোকগুলো কি আমার কথা শুনতে পাচ্ছে না, নাকি শুনেও না শোনার ভান করছে? জানো তো, কালই আমার একটা লোক না পিছুনি দিতে প্রায় ধরে ফেলেছিল। বলিস কি? নিজ্ঞাত পুলিশের চর। আর এখন বিনয় পোদ্দার কমিশনার হয়ে আসার পর অনেক টাইট হয়েছে চারদিক। আমাদের রোজ রোজ এই ধান্দা করা একদম মুশকিল হয়ে যাবে। আজ একটাকে মোক্ষম জবাব দিয়েছি, এইবার জায়গা বদলে ফেলতে হবে। বিনয় পোদ্দার? বিনয় পোদ্দার কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, কিন্তু আমি তো জানতাম সে তো আজ থেকে প্রায় 18 বছর আগেকার কথা। তাহলে কারা এরা? আর এদের ধান্দা করতে উনি বা বাধা দেবেন কেন? মুহূর্তে একটা শব্দে মুখ ঘোরাতেই দেখলাম ঘরের দেওয়ালে এক উর্দিধারী পুলিশের দেহ ছুরি দিয়ে আটকানো, তার গলা কাটা, রক্তে ভেসে যাচ্ছে চারদিক, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আবার হুঙ্কার এলো, বজা, যা দেখে আয়, এ নিয়ে ক নম্বর কেস হলো? আমি দেখলাম বচা উঠে পাশের ঘরে গেল। আমি লুকিয়ে লুকিয়ে ওর পিছু নিলাম। ঘরে ঢুকে যে দৃশ্য আমি দেখলাম, তাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। সেখানে সার দেওয়া মরদেহ, 8 থেকে 80 কেউ বাদ নেই। প্রত্যেকের দেহের কি করুণ অবস্থা! তাদের কিডনি, চোখ সদ্য কেউ বা কারা নৃশংসভাবে খুবলে খুবলে তুলে নিয়েছে। প্রচন্ড বমি পেল সব দেখে। নিজেকে কোনো রকমের সামলে নিলাম। দেখলাম খুব মন দিয়ে কোনো একটা খাতায় বচায় সব অপকর্মের হিসেব মেলাচ্ছে মনে হলো। আমার মনে পড়ে গেল আজ থেকে বেশ কয়েক বছর আগে কলকাতায় একটা নরঅঙ্গ পাচারকারী দলের আতঙ্ক সৃষ্টি হয়েছিল। শুনেছিলাম তারা ভীষণ ডেঞ্জারাস, কিন্তু এখন তো তাদের কোনো অস্তিত্ব থাকবার কথা নয়। না না না, এখান থেকে পালাতেই হবে আমায়। এই স্কাউন্ডেলগুলোকে এক্ষুনি অ্যারেস্ট কর, ওদের চাপকাতে চাপকাতে ভেনে তোল। আমাদের লোককেও খুন করেছিস, বহুত বেড়েছিস তোরা। সব কটাকে এনকাউন্টারে আজ শেষ করবো। রাতের অন্ধকারে বাইরে থেকে পুলিশের গাড়ির শব্দ এলো। মনে হলো সশস্ত্র পুলিশ বাহিনী সারা বাড়ি ঘিরে ফেলে মাইকিং করা শুরু করে দিয়েছে। আমি ঘাপটি মেরে ঘরের এক কোণায় চলে গেলাম। দেখলাম এবার সব কটা লোক এই ঘরে এসে ছোটাছুটি শুরু করে দিয়েছে, তাদের অপকর্ম ঢাকার চেষ্টা করছে। সব বোনাস মজা। এখন কি হবে? পুলিশের লোক আমাদের পিছনে লেগে গেছে। পুলিশের ছোট বাবুকে মারার খবরটা পেয়ে গেছে। সাপ, কি হলো? নেমে আসবি না গুলি করবো? কি হবে রে? তুমি ঘাবড়িও না বদ্দা, আমি দেখছি কি করা যায়। এই শটগানটা দে। সাবাস মজা, এই তো চাই। মরেছে একজন।
আমার সামনে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে এবার। ভয়ঙ্কর নারকীয় খেলা। মনে হলো কোনো এক অজ্ঞাত অভিশপ্ত স্মৃতি আমার সামনে জীবন্ত হয়েছে, আর কালের পাকচক্রে আমি জড়িয়ে গেছি কালান্তরের মায়ায়। ওই তিনজন দুষ্কৃতী উল্লাস শুরু করে দিয়েছে। আমি বুঝতে পারছি পুলিশেরাও ভয় পাচ্ছে ভিতরে হানা দিতে, ওদের কাছে অস্ত্র আছে যে। ওরে পিশাচের দল, এবার আমার হাতে তোদের মৃত্যু নিশ্চিত। হঠাৎ ভারী কি এক গলায় চারপাশ গম গম করে উঠল। এই কণ্ঠস্বর আমার খুব চেনা, খুব পরিচিত। সুঠাম দৈব চেহারা, পরিচ্ছন্ন উর্দি আর নির্ভীক কণ্ঠস্বর। এসে দাঁড়ালো দরজার কাছে, তার হাতে উদ্ধত বন্দুক। তবে হেলমেটের জন্য তার মুখ দেখতে পেলাম না। না অফিসার, আপনি এটা করতে পারেন না। ভুলে যাবেন না আমাদের হাতে বন্দুক আছে। চুপ কর। তোদের মতো নরপিশাচদের আর যে ভয় করুক, আমি ভয় পাই না। অফিসার গুলি ছুড়ল ওদের দিকে। গুলি লাগলো ওদের মাথায়, বুকে, পেটে। ওরাও ছাড়লো না। অফিসারকে অতর্কিতে গুলি করলো। অফিসার লুটিয়ে পড়লো মাটিতে। ভেবেছিলাম সব শেষ, কিন্তু তা হলো না। চোখের পলক ফেলতে ফেলতেই আমি যেন ফের সেই ট্রামে পৌঁছে গেলাম। ট্রামের সেই আওয়াজ আবার শুরু হলো। ঘর 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 ঘর। দেখলাম ট্রাম একদম ফাঁকা, কিন্তু ট্রামই দুরন্ত গতি নিয়ে কোথায় ছুটছে আমি জানি না। আমার জন্য সামনে কি অপেক্ষা করছে তাও আমি জানি না। কিন্তু যাই হোক, আমি যেন কেমন স্বস্তি পেলাম, পরম স্বস্তি। হঠাৎ ট্রামের চারদিক কালো করে এলো। কিছুই বুঝতে পারছি না কি হবে এবার। কি ভাবলি তুই বেঁচে গেছিস? কি? এই যে আমরা তিনটে অস্থিসার মানুষ, থুরি, কঙ্কাল, কোত্থেকে উদয় হয়েছে এবার। তাদের তাদের দেহাবরণ বিভৎস। দেখলি দেখলি তো কি হাল করেছে আমাদেরও। আমাদের কোটি টাকার স্বপ্নকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে ও। আমাদের নরক যন্ত্রণা দিয়েছে ও। এবার তোর নিস্তার নেই। মানে আমি কি করেছি? আমায় মারতে চাও কেন? আমি তো এসবের কিছু জানি না। মরা মানুষকে কি দুবার করে মারা যায়? তাই তো তোকে মারবো, তোকে। ওরা আমার দিকে তেড়ে এলো। ওদের ওদের রাগ, ক্ষোভ ফুটে এলো ওদের চোখ মুখের মাধ্যমে। এই ট্রামে আমি পালাবই বা কোথায়? আমি তখন প্রমাদ গোনা শুরু করে দিয়েছি। কি হবে? এমন সময় সেই কণ্ঠস্বর আবার শুনলাম আমি। ওদের মার, ছেড়ে দিস না যেন। কে? কার শব্দ? সাথে সাথে আমার খালি দু হাতে কোত্থেকে পিস্তল চলে এলো। জানি না কিভাবে অসীম সাহস নিয়ে ওদের দিকে না তাকিয়ে চালালাম গুলি। ওরা যেন মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে হাওয়ায় মিলিয়ে গেল। তারপর সব নীরবতা, চারিদিকে অন্ধকার কেটে গেল। পৈশাচিক সে আক্রোশ মিলিয়ে যেতে লাগলো বাতাসে। আমার চোখের সামনে ভেসে উঠল এক ছায়ামূর্তি। তার পরনে পুলিশের পোশাক। ধীরে ধীরে স্পষ্ট হলো তার মুখ। আমি চিনি এ মুখ। আমি রোজ এনার ছবি বাড়িতে দেখি। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, বাবা, তাহলে তুমি ওদের মেরেছিলে? তাই জন্য ওই পিশাচগুলো আমায় বলছিল মারবে? তাই তোমার গলাটা এত চেনা চেনা লাগছিল। অনেক ছোটবেলায় তোমায় হারিয়েছি বাবা। কিন্তু বাবা হাসলেন। খোকা, অনেক বড় হয়ে গেছিস। জানিস, তোর ছোট ছোট খুশিগুলো আমি আজও দেখতে পাই। আমার বড় আনন্দ হয় খোকা। মাকে ভালো রাখিস। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। তাড়াতাড়ি নেমে পড় খোকা। এই ট্রাম থেকে নেমে পড়। এ অভিশপ্ত ট্রাম
নইলে ওরা আবার আসবে। তুই আবার কালান্তরে চলে যাবি। সময় নেই খোকা, নেমে পড়, নেমে পড়। মুহূর্তের মধ্যে আমি ট্রাম থেকে ঝাঁপ দিলাম, পড়লাম শিশির ভেজা ঘাসের উপর। দেখলাম ট্রামটা খুব দ্রুত কুয়াশায় কোথায় মিশে গেল। পূবের আকাশ জুড়ে তখন আলো খেলা করতে শুরু করে দিয়েছে। আমার পরিচিত শহর দিনের আলোয় তার আসল রূপে ফিরতে শুরু করেছে। কালান্তরের যাত্রাপথের শেষে আমি বাড়ি ফিরছি। আজ বাবার মৃত্যুবার্ষিকী। মায়ের সাথে খেতে খেতে বাবার কথা গল্প করব।